সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের এই যাত্রায় নারীরা আজ কেবল সহযাত্রী নন, বরঞ্চ তারা প্রথম সারির নির্দেশক হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন দিনের পর দিন। 2026 সালে এসে নারীর প্রতি বৈষম্য একেবারেই কাম্য নয়, সাথে কর্মক্ষেত্রে বৈষম্য, মজুরির তারতম্য এবং নিরাপত্তার চ্যালেঞ্জ সবকিছু নিয়ে বৈষম্যের কথাটা এখনো কিভাবে যেন চলেই আসে। বৈষম্য শব্দটা শুধু নারী পুরুষের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং শ্রেণী, পেশা, এমন নানান কিছুর ভেতরে আসলে বৈষম্য দেখা যায়। আজকের দিনে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আড্ডা দেবো। সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে, এবং আজ আমাদের বিষয় হলো আর নয় বৈষম্য। আর হবেই বা না কেন, কারণ বৈষম্য শব্দটার ভেতরে কেমন যেন একটা নেতিবাচকতা। বৈষম্য একেবারেই কাম্য নয়, এবং সেই যেই কাম্য নয় বিষয়টা, সেটা নিয়ে কথা বলতে দুজন বন্ধুকে ডেকেছি, যারা নিজ নিজ কাজের অঙ্গনে নিজেদের আলো ছড়িয়েছেন এবং নিজের জায়গা থেকে তারা বৈষম্যকে না বলে কিভাবে এখনো কাজ করে যাচ্ছেন সেই বিষয়গুলো জানতে চাই তাদের কাছ থেকে। শুরুতেই আমাদের সাথে আছেন গাজী আনিক আসলাম, তিনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন। অনেক স্বাগত জানাই নেক্সাস লেডিস ক্লাবে। ধন্যবাদ। তার পাশে আছেন নীলিমা আজাদ, প্রজেক্ট কোঅর্ডিনেটর, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন। স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। নেক্সাস টেলিভিশনে এই তিনজন বন্ধুতেই আমরা সীমাবদ্ধ থাকবো না। আমাদের লেডিস ক্লাবে আমরা অনেক লেডিস চাই, তাই অল দ্য লেডিস যারা আমাদেরকে দেখছেন এখন টেলিভিশনের পর্দায় এবং সাথে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, সবখান থেকেই আমাদের জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন আমাদের আড্ডায়, যাতে করে একটা চমৎকার আড্ডা হয় এবং সাথে বৈষম্য বিষয়টাকে কীভাবে খুব সহজেই জীবন থেকে তাড়িয়ে দেওয়া যায় সেটার মূল মন্ত্রটাও চলুন জেনে নেই। শুরুতেই গাজী আনিকা আপুর কাছে আসতে চাই এবং বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন সেই জায়গাটা সম্পর্কে জানতে চাই। বৈষম্য যেমন একটা নেতিবাচক শব্দ, তেমনি বিকশিত বেশ ইতিবাচক একটা শব্দ। সেই জায়গাটা নিয়ে একটু আগে শুনি। ধন্যবাদ আপু। আপনি যেরকম বললেন যে বৈষম্য আসলে একটা নেতিবাচক জিনিস, আমরা এই জিনিসটাকেই আসলে ওভারকাম করার জন্য বিকশিত করতে চাচ্ছি নারীদেরকে। আমরা দুটো জায়গা নিয়ে কাজ করি, আসলে কালীগঞ্জ এবং পঞ্চগড়ের বোদা উপজেলা নিয়ে আমরা কাজ করি। সেখানকার যেই নারী এবং যারা ইয়ত আছে তাদেরকে যেন আমরা বিকশিত করতে পারি, তারা যেন কোনো বৈষম্যের শিকার না হয়, তারা যেন পিছিয়ে না থাকে, তাদেরকে নিয়ে আমরা বেসিক্যালি কাজ করি, তাদেরকে বিকশিত করার জন্য, যেন এই বৈষম্যের শিকার তারা না হয়। বাকি চমৎকার, এভাবেই আসলে বৈষম্য থেকে আস্তে আস্তে বাংলাদেশ বেরিয়ে যাবে সেই প্রত্যাশায়। নীলিমা আপুর কাছে আসি। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন, এটাও একটা পজিটিভ অর্গানাইজেশন, এবং সেখানে কি করছেন সেটা একটু জানতে চাই। ধন্যবাদ অহন আপু, আমাকে আমন্ত্রিত করেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, যাতে আমার মাধ্যমে আরও 10 জন নারী জানতে পারে নারীরা আসলে কোথায় আছে বাংলাদেশে, এখন তাদের কোথায় যাওয়ার সুযোগ আছে। তো আমি যে প্রতিষ্ঠানে আছি, আমরা মূলত কাজ করি ইমপ্রুভ নিউট্রিশন, অর্থাৎ একটা হেলদি ডায়েট আমরা পৌঁছে দিতে চাই সবার কাছে, বিশেষ করে ভলনারেবল জনগোষ্ঠী বলতে আমরা বুঝি আমাদের মা, আমাদের শিশুরা, তাদের কাছে যাতে আমরা হেলদি ডায়েটটা গুড ফুড সিস্টেমের মাধ্যমে পৌঁছে দিতে পারি। যেন সারা বাংলাদেশে বিভিন্নভাবে কাজ করছি সরকারের সাথে, সরকারের নীতিগত বিভিন্ন পরিবর্তনের জন্য আমরা কাজ করছি, যেন যে খাবারটা আমার সামনে আসবে সেজন্য একটা ভালো স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার হয়। কারণ এই জনগণ হচ্ছে দেশের মূল চালিকা শক্তি। যদি আমরা সুস্থ থাকতে পারি এই ভালো খাদ্য গ্রহণের মাধ্যমে, নিরাপদ খাদ্য গ্রহণের মাধ্যমে, তাহলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো বৈষম্য কোথায় হচ্ছে, কেন ভলনারেবল বললাম, হয়তো আমাদের পরিবারে যারা আছে, মা সবার শেষে তিনি খাচ্ছেন, তাহলে তার কাছে খাদ্যটা কি সঠিকভাবে সঠিক পরিমাণে পৌঁছাচ্ছে? তা আমরাও চাচ্ছি যে পরিবার প্রতিটা জনগোষ্ঠী তার বয়স অনুযায়ী সঠিক খাদ্যটা পাবে এবং নিরাপদ খাদ্যটা পাবে, সেখানে যেন কোনো বৈষম্য না থাকে। সেই ক্ষেত্রে একটা বাংলাদেশের সিংহভাগ আছে যেখানে হলো আন্ডার প্রিভিলেজড মানুষ বসবাস করেন, এবং সেখানেও একটা ভালনারেবল জনগোষ্ঠী আছে যাদের কাছে প্রপারলি নিউট্রিশন পৌঁছানোটা ভীষণ দরকার। সেই বিষয়ে কোনো ইনিশিয়েটিভ কি আছে আপনাদের অর্গানাইজেশনের কাছ থেকে? আমরা চাই যে নারীরা যেন উদ্যোক্তা হয়ে উঠে আসে, কারণ নারী যখন অর্থাৎ অর্থনৈতিকভাবে সে এম্পাওয়ার্ড হবে, সে তার পরিবারকেও যেভাবে সহযোগিতা করতে পারবে, তার এলাকার আরও সুবিধা বঞ্চিত নারীদেরকে সে সামনে এগিয়ে নিয়ে আসতে পারবে। আমি কাজ করি গর্ভবতী নারীদের সাথে, সেখানে আমাদের অনেক মহিলা উদ্যোক্তা আছে যারা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন পাবলিক হেলথ প্রোডাক্ট তাদের কাছে পৌঁছে দেয়। একটা সময় ছিল নারীরা অনেক পিছিয়ে ছিল, মেনস্ট্রাল হাইজিন নিয়ে যদি আমি কথা বলি, সেটাতেও অনেক পিছিয়ে ছিল। খুব সহজলভ্য প্রোডাক্ট তাদের কাছে যাতে পৌঁছে যেতে পারে, এবং তাদের অনেকে কিনতে লজ্জা পেতেন, দোকানে আসতেন না, তো নারীরাই নারীদের কাছে পৌঁছে যাচ্ছে সেই প্রোডাক্টটা নিয়ে।
যেন নারী তার স্বাস্থ্যের যত্ন নিতে পারে, কারণ এই নারী তো একদিন মা হবে এবং সে যেন একজন স্বাস্থ্যবান মা হতে পারে, সুস্থ সন্তান নিয়ে আসতে পারে। তো যারা আন্ডার প্রিভিলেজ, যারা হয়তো সামনে সারিতে আসতে পারেন না, পারিবারিক অনেক বাধা থাকে, আমরা তাদের কাছে পৌঁছে যাচ্ছি, তাদের বাড়িতে। এটা বেশ চমৎকার একটা উদ্যোগ, এবং সাথে নারীরা শুধুমাত্র যে অজ্ঞ কিছু বিষয়ে তা নয়, বরঞ্চ এমন মনে হয় যে নারীরা বেশ কিছু ক্ষেত্রে নিজের ব্যাপারটা যখন আসে তখন যেন নিজেকে একটু অবহেলাই করেন এবং পৃথিবীর সবাইকে যেন একটু এগিয়ে রাখেন। এটা হয়তো একটা সহজাত প্রবৃত্তি। যারা খুব ছোটবেলায় বাবা মার কাছে খুব আদরে বড় হয়েছে, তারাও দেখা যায় যে পরবর্তীতে একটা পরিবারে গেলে বাকিদেরকেই দেখে শুনে রাখে, নিজের কথাটা ভুলে যায়, এরকমও ঘটনা ঘটে। তো সেই ক্ষেত্রে এই সেন্সটা কি মানুষকে দেয়া পসিবল যে আপনি যদি সবাইকে দেখাশোনা করতে চান তার আগে নিজেকে দেখাশোনা করতে হবে, নিজের যে যত্ন নেওয়ার যে শিক্ষাটা, সেটা কি আপনার অর্গানাইজেশন নারীদের মাঝে পৌঁছে দিতে পারছে? বা যদি ঘরে ঘরে যাচ্ছেন, কি দেখছেন চিত্র? যখন ঘরে যাবেন আপনি ডোর টু ডোর সেলস করেন, অর্থ কিন্তু সেই স্বামী বা হাজব্যান্ডের পকেট থেকেই আসে। তো যখন সে তার স্ত্রীর জন্য কিছু কিনে দিবে, তাকে তো বুঝতে হবে এটা কেন তার স্ত্রীর প্রয়োজন। তো আমরা তখন অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করি, বোথ কাপলকে একসাথে নিয়ে বসে কথা বলি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ থাকে, এবং সেখানে আমরা ইনলজ অর্থাৎ শাশুড়িকেও রাখি। কেন তার ছেলের বউকে ভালো খেতে হবে, কেন তার ছেলের বউর জন্য মাতৃত্বকালীন এই সময়ে এই খাবারগুলো একটু বেশি জরুরি। তো সেই চেষ্টা করি যে পরিবারের সবাইকে ইনভলভ করে তাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে, যেন তারা সেই নারীর খেয়াল রাখে। বাহ, চমৎকার। আর একটা প্রশ্ন করে গাজী আনিক আপুর কাছে আসতে চাই। তার আগে আরেকটা বিষয় আমার মাথায় আসলো, সেটা হলো যে অনেক আগে থেকে এই প্রচলন ছিল, আবার এখনও যদি আপনি একটু প্রত্যন্ত এলাকার দিকে যান হয়তো এই অভ্যেসটা দেখা যাবে। সেটা হলো যে প্রেগন্যান্ট ওমেন, অর্থাৎ গর্ভবতী মায়েরা যেখানে আছেন সেখানে তাদেরকে একটু আলাদা রকম করে রাখা হয়, বা গর্ভবতী বলে তাদেরকে সবাই যা খাবার খাচ্ছে সেটা দেয়া হচ্ছে না, এবং তাকে অসুচি ভেবে আরেকটা জায়গায় রাখা হচ্ছে। এই কালচারটা কিন্তু বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। শহরে হয়তো এর প্রচলন নেই, তবে আগে এই প্রচলন ছিল, এবং প্রত্যন্ত বেশ অঞ্চলে এই প্রচলন এখনো দেখা যায়। তো সেই বিষয়টা খেয়াল করেছেন কিনা, বা আপনাদের সামনে পড়েছে কিনা? আসলে প্রত্যন্ত অঞ্চলে কাজ করার খুব সুযোগ হয়েছে আমার কর্মক্ষেত্রে। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যখন ছিলাম, আমি একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল সব নারীদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। এবং এটা বলবো না শিক্ষাভেদ এটা ভিন্ন হয়, শিক্ষিত এবং অশিক্ষিত সকল পরিবারে কিন্তু এই মিথ বা কুসংস্কারগুলো আছে। মানে মিথটা কিন্তু এরকম যে ইভেন গর্ভবতী মায়েদেরকে কম খাবার দেয়া হতো, বেশি পুষ্টিকর খাবার দিলে বাচ্চার আকার বড় হয়ে যাবে এবং নর্মাল ডেলিভারি হবে না। সেই কারণে তাদেরকে একটু কম খাবার দেওয়ার চেষ্টা, যাতে বাচ্চার আকার ছোট হয় এবং নর্মালি ডেলিভারি হয়ে যায়। এই ধরনের কিছু বিলিভও কিন্তু রাখা হতো। সেটাও নিশ্চয়ই আপনি দেখেছেন বা শুনেছেন। সেটা আমরা অনেকটাই দেখেছি আমাদের প্রত্যন্ত অঞ্চলে। হয়তো তারা শিখে এসেছে তাদের শাশুড়ির কাছে থেকে, এটা পরম্পরায় চলছে, বংশ পরম্পরায়। কিন্তু এখন পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়েছে, কারণ সরকার যেভাবে চেষ্টা করছে, বাংলাদেশ সরকার চেষ্টা করছে, বিভিন্ন প্রতিষ্ঠান চেষ্টা করছে যেন এই কুসংস্কার থেকে আমরা বের হয়ে আসতে পারি। তো এই জন্য আমরা যখনই কোনো গর্ভবতী নারীদের নিয়ে কোনো সমাবেশ করি, বাড়ির উঠানে এটা হয়, ধরেন 10-15টা গর্ভবতী নারী আসে, তার সাথে আমরা তাদের শাশুড়িকেও কিন্তু ইনভাইট করি। এবং সেখানে যে বিষয়ে আলোচনাগুলো হয়, কেন একটা নারীকে গর্ভাবস্থায় একটু বেশি খেতে হবে, এবং সেই খাবারটা খেলে যে সন্তান বড় হবে, সিজারিয়ান ডেলিভারি হবে, এটা পরিবারে আর্থিক কষ্ট হবে, এগুলো যে ভুল ধারণা, সেটা থেকে বের হয়ে আসতে হবে। তখন শাশুড়িরা যখন জেনে যায় যে তার ভবিষ্যৎ প্রজন্মের বংশধরের জন্যই তার ছেলের বউকে একটু বেশি খাওয়াতে হবে, প্রোটিন জাতীয় খাবারগুলো একটু বেশি দিতে হবে, তখন সে নিজেই কিন্তু ইন্টারেস্টেড হয়, পরবর্তী প্রোগ্রামগুলোতে তারা নিজেরাই অ্যাটেন্ড করে। তো পরিবর্তন আসছে বাংলাদেশে ধীরে ধীরে। সেটাই, এবং পরিবর্তনটা আমার মনে হয় যে 2026-এ না এসে মনে হয় 2000 সালের কাজ ছিল এটা, যে 2000 সালেই মানুষের এই ধরনের শিক্ষায়ন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 26 বছরও পার হয়ে গেছে 2000-এর পরবর্তীতে, এবং এখনো মানুষকে এই শিক্ষা প্রদান করতে হচ্ছে। অথচ আমরা প্রগতিশীল বাংলাদেশে বসবাস করি, এবং শহরে আমরা কিন্তু ওই যে বললাম যে নারীরা কিন্তু এখন আর সহযাত্রী বা পাশাপাশি যাচ্ছেন এমন না, বরং নারীরাই এখন প্রথম সারির নির্দেশক হিসেবে কাজ করছেন। তো সেক্ষেত্রে নারীদের প্রতি এই বৈষম্য বা অবহেলা, এটা আসলে বেশ অদ্ভুত একটা ঘটনা। আনিক আপুর কাছে যাই এবং এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই যে নারীদের প্রতি বৈষম্য তো আসলে এই সময় এসে কাম্য নয়, কিন্তু তারপরও কি কিছু দেখে থাকেন কিনা?
অবশ্যই যেমন আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি দুইটা ঘটনা আমি বলতে পারি। একটা আমার নিজের, আরেকটা হচ্ছে আমার কাজ করতে গিয়ে হয়েছে। যেমন আমি যেরকম বললাম যে আমরা কালীগঞ্জ এবং পঞ্চগড়ে কাজ করে থাকি এবং আমাদের ওখানে ফুড সাপ্লিমেন্ট দেওয়া হতো, পুষ্টিকর খাবার দেওয়া হতো যারা গর্ভবতী মহিলা আছেন তাদের। তো সেখানে একজনের অবস্থা আসলে, একজন মায়ের খুবই খারাপ ছিল, খুবই খারাপ, মানে খুবই খারাপ অবস্থা ছিল। তো তাকে আলাদা করে নিয়ে তাকে একটা মুরগির রান দেওয়া হলো, মানে বাকি খাবারের সাথে একটা মুরগির রান দেওয়া হয়েছে যে তুমি এটা খাও। ইন্টারেস্টিংও বলতে পারেন বা দুঃখজনকও বলতে পারেন, উনি এই জিনিসটা খেতে পারেননি। কেন? ওনার মধ্যে ওই জিনিসটা নাই যে আমি মুরগির রানটা যে খাবো, এটা যে আমি খেতে পারি, এটা যে আমার, এই জিনিসটাই তার সেন্সে নাই, তার মাথায় কাজ করতেছে এটা ঠিক না। কোন সালের কথা? এটা বেসিক্যালি আরো অনেক আগের কথা, 2012 দিকের কথা, 12 দিকের কথা। কিন্তু খুব যে বেশি চেঞ্জ অবশ্যই হয়েছে। বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছে, এনজিও কাজ করছে, গভর্নমেন্ট ডেফিনেটলি কাজ করছে। কিন্তু এই যে আপু একটা কথা বললেন যে এটা একটা পরম্পরা, এই যে সেন্সটা নাই এখনো। কিন্তু অনেক সময় আমরা কি করি, এই জিনিসটা হয়তো আমাদের মধ্যে নাই যে হ্যাঁ আমি মুরগির রানটা খেতে পারবো না, এটা নাই, কিন্তু রানটা কিন্তু আমি পরিবারের অন্য কাউকেই দিচ্ছি। খুব কমই আছে এরকম যে আমি নিজের জন্য উঠিয়ে রাখছি, এখনো কিন্তু সেই জিনিসটা আছে। হয়তো কেউ আমাকে কিছু বলছে না, কিন্তু আমি মনের অজান্তেই আসলে রেখে দিচ্ছি। স্যাক্রিফাইসটা আসলে সহজাত প্রবৃত্তির মতো, সহজাত প্রবৃত্তির মধ্যে চলে আসে। সো এইটা একটা ঘটনা। আরেকটা যদি আমি নিজের দিক থেকে বলি, সেটা হচ্ছে আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। তো আমি নাম নাই বললাম, কিন্তু আমি একটা ক্লাবে জয়েন করেছি এবং খুব ভালো করছি। তো যখন সেখানে হচ্ছে প্রমোশনের একটা বিষয় থাকে, তখন সেটা যখন আসলো তখন বলা হলো যে না, তুমি তো আসলে খুব একটা বেশি প্রেজেন্টেবল না, তুমি হচ্ছে খুব একটা বেশি স্টাইলিশ না, তো সেই কারণে তোমাকে আসলে এই র্যাঙ্কগুলিতে দেয়া যাচ্ছে না। তো আই ওয়াজ সো ডিপ্রেসড অন দ্যাট টাইম। এবং আমার যে সিনিয়র একজন ভাই ছিলেন, তো উনি আমাকে তখন বললেন যে তোমাকে আসলে ওদের মতো হতে হবে না, তুমি তোমার মতো করে তুমি তোমার পাথটা আসলে বেছে নাও। তারপর আই চেঞ্জড মাই পাথ ইন অ্যানাদার ক্লাব অ্যাকচুয়ালি। সো তখন কিন্তু এটা আমার আবার একটা খুব সুন্দর চমৎকার অ্যাচিভমেন্টের জায়গায় এটা আসলে চেঞ্জ হয়েছে। সো এই যে একটা ছোট ইন্সপিরেশন আর এই যে হিউমিলেশন, এটা তো আসলে মানে এই সময় এসেও তো এটা কাম্য না, কাম্য নয়। বরঞ্চ এখন আমরা টেলিভিশন প্রেজেন্সের ক্ষেত্রেও দেখা গেছে যে আমরা এখন কিন্তু রিজার্ভড মডেস্টিকে এখন আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করেছি। আগে যেমন এরকমও ছিল যে তুমি যদি মিডিয়াতে কাজ করো বা তুমি টেলিভিশনে আসো বা স্ক্রিনে আসো, সেই ক্ষেত্রে দেখা যাবে যে খুব মডেস্টির কোনো সুযোগ নেই। কিন্তু এখন কিন্তু সেই ভাবনা থেকে বেরিয়ে আসা হয়েছে এবং সবাই যার যার মতো যে যেভাবেই মডেস্টি রিপ্রেজেন্ট করতে চান এবং যার যেটা বিলিভ সেটা তিনি শক্তভাবে নিজের জায়গা থেকে অবস্থান গ্রহণ করে দেখাতে পারেন। তো সেই পরিবর্তনটা আসছে। তবে মানুষের ভেতরের যে পরিবর্তন, সেটা তো আসলে দিনেই চলে আসে না বা বললেই চলে আসে না। কিছু মানুষ হয়তো সেই বিলিফ নিয়ে বাঁচেন বা ওভাবেই বড় হয়েছেন। এবং আপনি যেই ঘটনাটা বললেন সেটা কিন্তু নারী পুরুষে বৈষম্য হয়নি, বরঞ্চ হয়তো একজন খুব স্টাইলিশ কলিগের সাথে একজন মানে মডেস্ট মানুষের কম্পেয়ার হয়েছে। তো এই বৈষম্যটাও কিন্তু যে কোনো জায়গায় কথিত না, তবে এটা হয়। এটা হয়, এরকমই একটা বিষয় আসলে। তো এই ধরনের বৈষম্য আসলে ইভেন মজুরির তারতম্য যেটা নিয়ে কথা হচ্ছিল, যে দেখা যায় যে ছেলেরা বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারে এবং তাদের যেহেতু তারা ছেলে, তো তারা বেশি কাজ করতে পারবে। সেই ক্ষেত্রে আপনাকে হয়তো ওই প্রমোশনটাও দেওয়া হলো না, সে ও যাবে আর তুমি তো পারফর্ম করতে পারবে না, তো তার চেয়ে তোমার স্যালারিও কম হলো। তো সেই ঘটনাটাও কিন্তু হয় না এখন। ইভেন আমাদের একটা মনের মধ্যে একটা, যেমন আমরা সাবকনশিয়াস মাইন্ডে এটা চিন্তা করি, যদি যখন একটা বাচ্চা হবে, যে কোনো ওয়ার্কিং মাদারের একটা বাচ্চা হলো, তো ওই বাচ্চাটা কিন্তু রাখার দায়িত্ব শুধুমাত্র মার। তো ওই সেন্সটা সবারই এসে পড়ে, যদি কেউ স্যাক্রিফাইস করে, যদি কারো কোনো স্যাক্রিফাইস করতে হয়, শুধুমাত্র ওই মাটারই করতে হবে। মানে সমস্যাটা আসলে সমস্যাগুলো আমাদের চোখের সামনে আসে যেন খুব অবভিয়াস একটা সমস্যা হিসেবে, কিন্তু সমস্যাটা আসলে গোড়ায়। এটার আরো অনেক লেয়ার্স আছে, যেই লেয়ারগুলো ধাপে ধাপে হয়তো সংশোধনের বিষয় আছে। সেই বিষয়গুলোতে আসবো আস্তে আস্তে। অবশ্যই অনেক গল্প করবো, আড্ডা দেবো, হাসতে হাসতেই নানান রকম কথা বলা হয়ে যাবে। অবশ্যই আপনারাও থাকবেন সাথে। 6টা থেকে 7টা 1 ঘন্টার এই লেডিস ক্লাবের আড্ডায় আপনারা
আপনারাও চলে আসবেন 1 ঘন্টার ভেতরে। এখন আমাদের প্রথম বিরতি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডা, এবং আমরা 3 বন্ধু আড্ডা দিচ্ছি, কিন্তু এর ভেতরে আপনারা চলে আসবেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। আজ কথা বলছি আর নয় বৈষম্য এই বিষয়ে। বৈষম্য নানানভাবে হতে পারে, নারীতে নারীতেই যে বৈষম্য হয় বা নারী পুরুষ বৈষম্য হয় তা নয়, বরঞ্চ শুরুতেই বলেছিলাম যেটা শ্রেণী, পেশা, পরিস্থিতি, এরকম নানান কিছু নির্বিশেষে বৈষম্য আসলে দেখা যায়। আমরা যতই বলি বৈষম্যহীন একটি সমাজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আসলে কি তাই হচ্ছে কিনা, ভাবনার পরিবর্তন আসছে কিনা, সেই নানান কিছু নিয়ে জীবনের নানান আঙ্গিক থেকে আসলে আড্ডা দিতে চাই। গাজী আনিকা আপু এমন একটা কথা বিরতিতে যাওয়ার আগেই বলছিলেন, পারিবারিক একটি বৈষম্যের কথা বলছিলেন এবং ঘরোয়া একটা কথা বলছিলেন, যে ঘরোয়া কথা বলছিলেন না, আপনি বলছিলেন এমন একটি বিষয় যেটা কিনা কর্মক্ষেত্রে এফেক্ট করে আমাদের ব্যক্তিগত জীবন। সেটা হলো, এটা অনেক সময় শোনা হয়ে থাকে যে একটা নারীকে নিলে ও তো প্রেগন্যান্সি লিভে যাবে, কিন্তু ছেলেরা তো আর প্রেগন্যান্সি লিভে যাবে না। সো দেখা যাবে ওর প্রতি ইনভেস্ট করা, এটা আসলে খুব ভালো একটা ইনভেস্টমেন্ট হতে পারে, বা নারীকে ওকে তো মানে পেইড লিভই দিতে হবে, নন পেইড লিভ তো দিচ্ছে না। সো দে আর থিঙ্কিং যে ইটস আ ওয়েস্টেজ অফ মানি। সো এই ঘটনাটার প্রতি আপনার বিচার কেমন? ডেফিনেটলি এই দিক থেকে আসলে আমি বলবো যে আমি খুবই লাকি অ্যান্ড প্রিভিলেজড। আমি যখন প্রেগনেন্সি লিভে গিয়েছি, আমাদের নর্মালি হচ্ছে 4 মাসের, আপনি যেটা বলেন উইথ পে লিভ, সেটা। তো আফটার দ্যাট আসলে 4 মাসে আসলে কিছু হয় না, কোনো লিভে আসলে 4 মাস 6 মাসে, এটা আসলে একটা মা 1-1.5 বছর কোথাও নড়তে পারবে না, এমনই অবস্থা থাকে। তার মধ্যে যদি সে ব্রেস্ট ফিডিং বেবি হয় তাহলে তার কোনো কথাই নেই। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু ওয়ার্কিং মাদার, আমি প্রায় 12 বছর, এখন যেখানে আছি প্রায় 12 বছর আমি কাজ করছি এই সেক্টরে। তো আমি আসলে নিজেই, আমাকে কেউ বলেনি কিন্তু আমি নিজেই আসলে বাউন্ড হয়েছি যে টু সে নো, যে আমি আসলে করতে পারবো না। বাট কেন আমি প্রিভিলেজ বললাম, আমার অফিস আমাকে বলেছে যে না, টেক ইউর টাইম, সেটা হয়তো মানে উইদাউট পেই হবে, তুমি হয়তো উইথ পে হবে না, বাট লিভ নাও, বাট আমরা তোমার রেজিগনেশনটা আমরা অ্যাকসেপ্ট করলাম না। তুমি যখন মনে করবে যে ইউ আর ফাইন টু জয়েন, তখন তুমি জয়েন করো। এবং এই টার্মে আমি প্রায় 2 টার্মে আমি হচ্ছে লিভ নিয়েছি এবং আবার রেজিগনেশন দিয়েছি যে না, এই টাইমেও আমার আসলে হচ্ছে না। তো কিন্তু তারা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেনি, এবং তারা আমার এই যে মাতৃত্বটা, সেটাকে সম্মান দেখিয়ে তারা আরও মানে টোটাল 3 টার্মে তারা এটা এক্সটেন্ড করেছে, এবং প্রায় আমি 1.5 বছর, 1.5 থেকে 2 বছরের মতো আমি লিভে ছিলাম। তো এই জিনিসটা আসলে এটা পাওয়া যাবে না। এটা যদি মানে অন্যান্য অর্গানাইজেশন যদি এটা আসলে বোঝে, এটা এক্সেপশনাল। তাহলে আমার মনে হয় যে আসলে খুব পটেনশিয়াল ওয়ার্কফুল কিছু নারী আসলে কাজের অঙ্গন থেকে ঝরে যায় না, যদি এই ধরনের একটা সহযোগিতা পাওয়া যায় কর্মক্ষেত্র থেকে। এটা ফ্রম বোথ সাইড অ্যাকচুয়ালি। এটা যেমন পরিবার থেকে আসতে হবে, সেটা সেরকম আমাদের ওয়ার্ক প্লেস থেকেও আসতে হবে। আমার পরিবারও যদি তখন বলতো যে না, এখনও তুমি যেতে পারবে না, তাহলেও তো আসলে আমার পক্ষে যাওয়াটা সম্ভব হতো না। কারণ একটা অফিসই, সেটা যদি আমি প্রফেশনাল জায়গা থেকে চিন্তা করি, কতদিন পর্যন্ত আসলে একটা স্টাফের জন্য ওয়েট করবে, এটাও একটা বিষয়। তো পরিবার এবং বোথ ওয়ার্কিং এনভায়রনমেন্ট, দুইটাকেই আসলে বুঝতে হবে। একটা মহিলাকে যদি সে বিকশিত হতে চায়, সে ফ্লারিশ করতে চায়, ডেফিনেটলি আসলে আমাদের পরিবার এবং আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট দুইটাকেই আসলে সেই সহায়ক পরিবেশটা দিতে হবে। একেবারে। এবং নারী জীবন আসলে এত সেন্সিটিভ একটা যাত্রা নারী শরীরে, নারী জীবনে। তো সেই নানান যাত্রায় যদি আশেপাশ থেকে আসলে পূর্ণ সহযোগিতাটা না পাওয়া যায়, তাহলে দেখা যায় কি যে ওই যে পটেনশিয়াল একজন কাজ করতে পারবেন এমন একজন নারী, তিনি ঝরে পড়ছেন। এবং দেশ থেকে আমার মনে হয় এটা দেশ লং রানে অর্থনৈতিকভাবেও দেশ এটাতে এফেক্টেড হয়। এটা হয়তো আমরা ইনিশিয়ালি বুঝি না, বাট আসলে লং রানে কেন আমরা মাইনাসে থাকি। আমার মনে হয় দেশের সিংহভাগ যখন নারী এবং পটেনশিয়াল ওয়ার্কার হিসেবে তারা পিছিয়ে যাচ্ছেন, তখন দেশও কয়েক ধাপ পিছিয়ে যায়। আসতে চাই নীলিমা আজাদ আপুর কাছে, এবং তার কাছেও এসে জানতে চাই যে এই যে নারী জীবন, আমি সবসময় বলি যে হাউ আই লাভ টু বি আ ওম্যান, কারণ নারী জীবনে যে বিউটিফুল কিছু অনুভূতি আছে এবং নারী হতে যে আনন্দ হয়, সেটা আসলে আমার মনে হয় অন্য কিছুতেই হওয়া যায় না। কিন্তু সেটার সাথে কিছু কমপ্লিকেশন আসে, যেটা কাজে কর্মে এফেক্ট করে। সেই বৈষম্য ফেস করেছেন কিনা?
প্রথমে শুরু করব পরিবার থেকে। পরিবার থেকে যখন একজন নারী চিন্তা করে সে কর্মক্ষেত্রে যাবে, তখন তার জন্য সেফ প্লেস পরিবার সবসময় ভাবে হয় ডক্টর অথবা টিচার। অন্য কোনো চ্যালেঞ্জিং পেশা একটা মেয়ে যেতে পারে, এটা কিন্তু খুব শিক্ষিত বাবা মাও ভাবে না। সে তার মেয়েকে চোখে চোখে রাখতে চায়, আমার সামনে থাকবে। তা আমার কর্মক্ষেত্রটা, আমার প্রথম কর্মক্ষেত্র মৌলভীবাজার ছিল সিলেটে। তো আমি কিন্তু ঢাকায় বড় হওয়া একটা মেয়ে, আমি সিলেটে চলে গিয়েছি। আমার পরিবার তখন প্রথমে ভয় পেয়েছে, পরে তারা সাপোর্ট করেছে। বাট সেদিন যদি আমি সেই জাম্পটা না করতাম, আজকে আমি এখানে আসতে পারতাম না। আমি ভাবি, আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাজ করেছি, একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে সব জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। এটা আমার মনে হয়েছে এটা আমার জন্য একটা প্রিভিলেজ, যেটা আমার ফ্যামিলি দীর্ঘদিন আমার সাথে বেয়ার করেছে, তারাও সহ্য করেছে। আমি দূরে দূরে থেকেছি, আমার নিরাপত্তা নিয়ে তারা চিন্তা করেছে, তারপরও আমি পেরেছি তাদের সাপোর্টে। আর কর্মক্ষেত্রে যদি চিন্তা করি, কর্মক্ষেত্রে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে আমরা বৈষম্যের শিকার কিনা। এখানে কথাবার্তায় হয়তো আমরা বৈষম্যের শিকার হই, শিক্ষিত জনগোষ্ঠীতে যেটা হয় আমরা বলি এটাকে মাইক্রো অ্যাগ্রেশন। হয়তো আমরা আমার নারী কলিগকে এমন একটা কথা বলে ফেলি, সেটা হয়তো আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা তো আমি নর্মালি বলেছি, কিন্তু এটা হতে পারে তার বডি শেমিংয়ের পার্ট হতে পারে, বা তার সে ইকুয়াল ওয়েজ আর্নার, এটা হয়তো তার মেল কলিগের ভালো লাগে না। এরকম কিন্তু চলেই অফিসে। এগুলো নিয়ে কিন্তু কন্টিনিউয়াস বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সবাইকে জানানোর চেষ্টা করি। আর কর্মক্ষেত্রের পর আমি যদি বলি যে একটা নারী যখন মা হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্টের যে বিভিন্ন নীতি আছে সেখানে কি বলে যে সে 4 মাস একটা পেইড লিভে যেতে পারবে। এবং আমাদের যদি চিন্তা করি আমাদের গার্মেন্টস সেক্টরটা, দ্যাট 60%ই হচ্ছে নারী, তাদের ক্ষেত্রেও কিন্তু এটাই। কিন্তু 4 মাসে আসলে কি হয় একজন নারী সন্তান জন্মদানের পর, যদি আমি এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং চিন্তা করি, শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবেই হচ্ছে 6 মাস। তাহলে সেই 6 মাসে বাকি 4 মাস তো আমার শিশু বঞ্চিত হচ্ছে। তাহলে আমার প্রতিষ্ঠান বলেন, আমার সরকার তাহলে সেরকম নীতি কেন তৈরি করতে পারছে না নারীদের জন্য, যাতে একজন নারী সন্তান জন্মদানের পর আবারও সে কর্মক্ষেত্রে যোগদান করবে। তাহলে এইভাবে কিন্তু মেধা ঝরে পড়ছে। একেবারেই তাই। এবং সাথে বাচ্চাকে রাখার যে দায়িত্বটা তাকে রাখতে হবে বিধায় কিছু মা হলো ঘরে থাকছেন, এবং বিভিন্ন ওয়ার্ক প্লেসে এখনো এই ধরনের নীতি প্রণয়ন হয়নি বা জায়গা সংকুলন করা সম্ভব হয়নি যেখানে আসলে নিজের বাচ্চাকে চোখে চোখে রাখা যাবে, বা যে কোনো প্রতিষ্ঠানে একটা ডে কেয়ার থাকবে, বা আমার বাচ্চাকে একটা সুন্দর জায়গায় রাখতে পারবো, রেখে আমি সেফলি কাজ করতে পারবো। এই ধরনের পরিবেশ আছে বলবো, তবে অনেক নেই, অনেক জায়গাতেই নেই। তো সেটা আসলে আমার মনে হয় যে একজন মায়ের জন্য খুবই কষ্টসাধ্য। কারণ আমার মনে হয় যে একটা মা নিজেও আসলে সন্তানকে ঘরে রেখে বাইরে খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন না। এবং সেই ভাবনা থেকেই আসলে আপনার মনে হয়েছে কিনা যে বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় আসলে বাচ্চাদের রেইজিংয়েরও একটা নিরাপদ পরিবেশ থাকা উচিত? অবশ্যই আমি মনে করি ডে কেয়ার সেন্টার বা অফিসে যদি একটু জায়গা করে দেওয়া যায়, সেটা হচ্ছে একটা মানবিকতা, একটা মায়ের প্রতি আমি দেখাতে পারি। কারণ আমার এমপ্লয়ি থেকে যদি আমি 100% তারটা নিতে চাই, তাকেও কিন্তু আমাকে দিতে হবে অফিস থেকে। তো আমি চিন্তা করি যে একজন মা তার সন্তানকে নিরাপদে কোথাও রেখে এসেছে, তাহলে তার 100% সে কাজে মনোযোগ দিতে পারবে, আদারওয়াইজ সে কিন্তু পারবে না। প্রতিটা প্রতিষ্ঠানের উচিত এটাকে বিবেচনা রাখা যে তার মাতৃত্বকালীন ছুটিটা সেটা যেমন এক্সটেন্ড করা উচিত, যেন তার সন্তান যথেষ্ট পরিমাণে মায়ের আদর পেয়ে বড় হতে পারে। পাশাপাশি সেই প্রতিষ্ঠান যেন একজন মেধাবী নারীকে পায় তাদের প্রতিষ্ঠানে। তো সেই পরিবেশটা প্রতিষ্ঠানকেও চেষ্টা করতে হবে, কারণ সরকার কিন্তু একা এটা পারবে না, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এগিয়ে আসতে হবে। এবং সাথে আমার মনে হয় যে পুরুষদের কাছেও বাচ্চা রাখার একটা সিস্টেম থাকা উচিত, মানে কিছুদিন মায়ের কাছে থাকলো, কিছুদিন বাবাও থাকলো, এবং মাতৃত্বকালীন ছুটির সাথে পিতৃত্বকালীন ছুটিরও একটা বিষয় আসলে খুব সহজাতভাবেই আসা উচিত, এবং যেখানে বাবাও অ্যাকাউন্টেবিলিটি বোধ করবেন যে না, ও 4 মাস ছুটি কাটিয়েছে, আমাকেও 4 মাস ছুটি কাটিয়ে এই সময়টা তাকে টেক কেয়ার করতে হবে, সেই অ্যাকাউন্টেবিলিটিটা যাতে থাকে। তো সেই বিষয়গুলোতে আসবো। আমাদের সাথে বেশ কিছু বন্ধু জুমে যুক্ত হয়েছেন। সবার শুরুতে মিষ্টি আপু আছেন, শারমিন ফারজানা মিষ্টি আপু আছেন, সাথে পরমা আপু চলে এসেছেন। আরেকজন যিনি এসেছেন তাকে দেখতে পাচ্ছি না, ক্যামেরা অন করে বসবেন যারাই আসছেন না কেন। তারা হলো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আমাদের স্ক্রিনের থেকে নিয়ে আপনারা জুমে চলে আসবেন। কি নাম? বিশ্বাস
এলিন বিশ্বাস আপু আছেন আমাদের সাথে। সো আমি আগে একটু মিষ্টি আপুর কাছে আসতে পারি, হ্যাঁ, মিষ্টি আপুর কাছে এসে একটু তার কাছে শুনতে চাই যে কি ধরনের বৈষম্য আসলে দেখা যায় এখন পর্যন্ত 2026 সালে এসেও আছে, এবং কোন বৈষম্যগুলো আসলে এখনো কাম্য নয় তবে আছে, এর অবস্থান আছে দেশে। অহনা, উপস্থিত আমাদের আমন্ত্রিত অতিথি, আমার প্রিয় বোন অহনা, সবাইকে শুভচন্দ্রা, অনেক অনেক ভালোবাসা। আজকে অহনা আমি খুবই এক্সাইটেড, আমার ভাইয়ের বউ সেখানে গিয়েছে, আনিকাও আমার অনেক আদরের ছোট বোন, আমার ভাইয়ের বউ। তো অহনা, অহনা শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি আপু, শুনতে পাচ্ছি। না, বৈষম্যর কথা যদি বলতে হয়, পৃথিবীর সব জায়গায় বৈষম্য আছে। আমরা এখন অনেক মডার্ন, কিন্তু নারী পুরুষের যে ভেদাভেদ সেটা আমরা এখনো, এই লিমিটেশন এখনো কাটিয়ে উঠতে পারিনি। আশা করি ভবিষ্যতে কাটাবো, তবে এই বৈষম্যটা থাকা উচিত নয়। আর অহনা, আমার একটা অপিনিয়ন, আমি নিজেও যখন চাকরি করতাম প্রেগনেন্সি টাইমে অনেক অনেক বৈষম্যের শিকার হতে হয়। সেখানে আমাদেরকে দিয়ে বেশি কাজ করাতো, হ্যাঁ, যে আর কয়দিন পরে ওরা লিভ নেবে। তবে বৈষম্য যেমন নারী পুরুষের ক্ষেত্রে কখনোই নারীদের হওয়া উচিত না, তেমনি আমি আর একটা কথা বলবো, ছেলেরাও অনেক সময় বৈষম্যের শিকার হয়, যেই কথাটা ছেলেরা হয়তো বলতে পারে না। তো আমাদের উচিত আমরা নারীরা পুরুষদের সম্মান করব, পুরুষরা নারীদের সম্মান করবে। একটা সুন্দর সুস্থ সম্মানের সম্পর্ক আমরা প্রত্যেকের সাথে রাখবো, তাহলে নিশ্চয়ই পৃথিবীটা, আমাদের দেশটা, আমাদের ভিতরে অনেক শান্তি আসবে। আর আনিকা, তোমাকে অনেক ভালোবাসা, খুব সুন্দর বলছো, ভবিষ্যতে আরো আসবে ইনশাআল্লাহ। অহনা, তোমাকে অনেক ভালোবাসা, ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর বলেছেন। এবং আসলে ইটস আ ভাইস ভার্সা রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড ওমেন। এখানে আসলে কম্পিটিশন আসে না বা কম্পিটিশনের কোনো জায়গা নেই। এবং দেখা যায় যে এখন যখন নারীরাও যেখানে নির্দেশক হিসেবে কাজ করছেন, সেখানে পুরুষরাও যে বৈষম্যের শিকার হয় না সেটা বলতে পারি না আসলে খুব জোর গলায়। তো সেক্ষেত্রে নারীদের দ্বারাও বৈষম্য হতে পারে পুরুষদের প্রতি, তো সেই বিষয়গুলো নিয়েও অবশ্যই কথা বলবো। এলিন বিশ্বাস আপুর কাছে আসতে চাই, তার কাছে এসে আজকের যে বিষয়টা সেখানে আপনি কি তুলে ধরতে চান সেই বিষয়টা নিয়ে একটু শুনতে চাই। এলিন বিশ্বাস আপু। সবাইকে শুভ বিকেল, শুভ সন্ধ্যা। আমি আজকে টপিকটা আসলে জানতাম না, কিন্তু আমার খুব প্রিয় একজন মানুষ নীলিমা জয়েন করেছে আজকে, যেহেতু স্টুডিওতে যাবে, এই জন্য আসলে আমি হঠাৎ করেই আজকে বসতে চেয়েছি। আর বেশ কয়েকদিন ধরেই বসার ইচ্ছা ছিল। তো আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক শুভকামনা। বৈষম্য নিয়েই কথা হচ্ছে আসলে। বেসিক্যালি আমি অনেক দিন যাবত কাজ করছি জেন্ডার নিয়ে, যেহেতু আমি ব্র্যাকে আছি এই মুহূর্তে। তবে জেন্ডার নিয়ে কাজ করতে গিয়ে আমি একটু সমাধানের কথাই বলবো। সমস্যা নিয়ে আপনারা অনেক আলোচনা করেছেন, আপনাদের নিজস্ব যে অভিজ্ঞতা বলেছেন, নীলিমা যেমন বলেছে কমিউনিটিতে কাজ করেছে, সেইখানে আসলে একজন নারী তার যে মাতৃত্বকালীন যে সুবিধাগুলো পাওয়ার কথা, এটা কিন্তু খুব জেনারেল, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার, তাই একদমই না? এটা এই অধিকার কারো কাছ থেকে চেয়ে নেওয়ার বিষয় না, এটা তার নিডস ওই মুহূর্তে। কিন্তু এখনো আমাদের ওগুলো চাইতে হয়। তো আমি ছোট দুটো সমাধানের মধ্যে একটা বলতে চাই যে এই যে শিশুকে বুকের দুধ খাওয়ানো, এটা আমাদের কাছে খুব ভ্যালিড একটা অবজেক্ট। আর একটা আমাদের সরকারি কিন্তু একটা পরিপত্র আছে যে বিভিন্ন অফিস আদালত যেখানে মায়েরা আসে, সেখানে আমাদের বেবি ফিডিং কর্নার রাখতে হবে। কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে সঠিকভাবে। আমরা কয়েক মাস আগে আমিও যেমন একবার হচ্ছে সিলেটে ইয়েতে নামলাম, অনেক বছর পর আমি ওই রেল স্টেশনে নামলাম, এবং ওখানে দেখলাম খুব সুন্দর করে একটা বেবি ফিডিং কর্নার আছে, বাইরে থেকে সুন্দর পোস্টার করা, কিন্তু ভিতরে ঢুকে দেখলাম একটা দরজা ভাঙা এবং চেয়ারটা বসার কোনো উপযোগী ব্যবস্থা নাই। তো এই বিষয়গুলো আমাদের এনশিওর করতে হবে। যেটা আমি বললাম যে এটা কিন্তু একটা অধিকারের বিষয়। জি। এরপরে আবার ম্যাটারনিটি লিভের কথা আসছে, আমি একটু বলি যে অনেক প্রতিষ্ঠান এখন কিন্তু প্যাটার্নিটি লিভ চালু করেছে, এবং এই প্যাটার্নিটি লিভটা শুধুমাত্র এই যে আপু বলতেছিলেন যে ছেলেরাও কিন্তু মিস করে, কিন্তু তার জন্য কিন্তু একটা প্রাপ্তির বিষয় যে তার বাবা হওয়ার যে অনুভূতিটা, স্ত্রীর কাছে থাকতে পারা, মানে পরিবারের কাছে থাকতে পারা, এই বিষয়গুলো সে যেন মিস না করে, উনি যেন মিস না করেন, ওনার সন্তানের বেড়ে ওঠাটাও যেন উনি দেখতে পারেন, সেই পরিবেশটাও আমাদেরকে তৈরি করতে হবে। আমি বেসিক্যালি আমি আমার কলিগদেরকে বলি
যে ডে কেয়ার সেন্টার শুধুমাত্র মায়ের বেবি থাকবে সেটা না, বাবার বেবিও সেখানে থাকবে। বাবাও দেখতে পারবে যে আমার সন্তান কিছুক্ষণ পর পর গিয়ে দেখবে, তার সাথে ইন্টারেকশন হবে। এটাও একটা মানে ব্যবস্থা আমরা করেছি, আমাদের অফিসগুলোতেও আমরা করেছি। চমৎকার। তো এর পাশাপাশি, হ্যাঁ, জি আপু, অনেক এর পাশাপাশি জি আসলে আচরণের যে বিষয়, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আমরা আমাদের মানে অফিসে বা আমাদের কর্মক্ষেত্রে আমরা বিবেচনা রাখি। চমৎকার Thank you, বলেছেন আপু। এবং একসাথে অনেকগুলো ভ্যালিড পয়েন্ট দিয়েছেন। অনেক ধন্যবাদ এলিন আপুকে। আর বাকি আছেন পরমা আপু এবং যুক্ত হয়েছেন নাহিদা নেলি আপু। দুজনের সাথে বিরতি থেকে এসে অবশ্যই গল্প করব, কোথাও যাবেন না অবশ্যই। একটা বিরতির সময় হয়ে গেছে এবং আমাদের বন্ধুরা থাকবেন এবং আরও যারা যারা আছেন, যারা যুক্ত হতে চাচ্ছেন, সকল নারী বন্ধুরা স্ক্রিনে দেখানো জুমার আইডি পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন আমাদের সাথে আড্ডা দিতে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা আছেন, সাথে বৈষম্য যাতে না হয়, বৈষম্যটা আসলে কারো কাছে কাম্য নয়। তাই এই বিষয়টা থেকে আসলে খুব সহজেই কিভাবে বেরিয়ে আসা যায় বা সেই ধরনের অভ্যেসগুলো চারিদিকে ছড়িয়ে দেওয়া যায়, সেই উদ্দেশ্য নিয়ে আসলে আজকের আড্ডা। মাঝে মাঝে খুব সহজ আড্ডা থেকেই মাঝে মাঝে খুব কঠিন কঠিন সিদ্ধান্ত কিংবা কঠিন কঠিন অভ্যেসের একটা ব্যাপার চলে আসে, সেগুলো নিয়ে কথা বলতে চেয়েছি। আমাদের জুমে একটু ফিরে আসতে চাই। পরমা আপু এবং তার নিজের ছেলের বউ, আই থিঙ্ক একদম শাশুড়ি বউ একসাথে একই স্ক্রিনে আছেন। পরমা আপু, আপনার কাছে আসতে চাই, অনেকদিন পরে দেখা। কেমন আছেন এবং বৈষম্য নিয়ে যদি কিছু বলতে চান মাইকটা অন করে একটু বলবেন, শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অহনা, তোমাকে জি। অনেক দিন পরে দেখলাম, এত ভালো লাগছে কি বলবো আমি। আমার যে সেই প্রত্যেক দিনের একটা নিয়ম নীতি, আমি প্রসঙ্গ ছেড়ে কথা বলি, কিন্তু আজকে প্রসঙ্গ ছেড়ে কথা বলবো না। তার কারণ বৈষম্য আমাদের ঘরে ঘরে, বৈষম্য আমাদের সমাজে, বৈষম্য আমাদের রাস্তায়, বৈষম্য আমাদের গাড়িতে, সবখানেই বৈষম্য। এটা ছাড়া আমরা মনে বাঙালি, আমাদের মনে নারীতে, আমাদের রক্তে জড়িয়ে গেছে। আমি মনে হয় বৈষম্য ছাড়া কিছুই বুঝি না। আমি দেখতেছি, আমি পথে ঘাটে সবখানে প্রতিবাদ করি। আমি কই আমরা নারী, বলে আপনি এত বয়সে কথা বলেন এরকম করে, এরকম অনেকে বলে। ওই যে আমাদের হাসিনা আপু আসছে, আমি কি বলবো, আমি বললাম তো প্রসঙ্গ ছেড়েই কথা বলছি। আসছে প্রতিবাদী একজন নারী। আমি ওহনা, তোমাকে ছুঁতে ইচ্ছা করছে, তোমাকে ছুঁয়ে দেখবে, খুব ভালো লাগছে। আর কিছু বলবো না আমি আজকে। অবশ্যই আপনি বৈষম্য আমাকে সবখানে। ছুঁয়ে দেখবেন বৈষম্য ছাড়া যখনই। আমাদের বাঙালি মনে হয় রক্তে রক্তে বৈষম্য। আমি বুঝতে পারি, বলবো না। জি, হাসিনা জি। তুমি বলো এবার। আচ্ছা, তার কাছেও আসবো, একসাথেও আসবেন। হাসিনা আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরমা আপু অবশ্যই আমাকে ছুঁয়ে দেখবেন যখনই আপনি ঢাকায় আসবেন কিংবা আমাদের এখানে বেড়াতে আসবেন। অবশ্যই আপনাকেও আমি ছুঁয়ে দেখতে চাই। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। নাহিদা নেলি আপু আছে, তার সাথে একটু কথা বলে নিই। নাহিদা নেলি আপু, আপনি একটু আজকের বিষয়ে কিছু যোগ করতে চাইলে বলুন অবশ্যই। একটু মাইকটা অন করে কথা বলুন। আপু, জি আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। আপু, একদম জমজমাট আড্ডার মধ্যে চলে আসছি। একদমই তো যাই তাই, হোক, হাসিনা আপুর কাছেও অনেকদিন আসবো। পরে বুঝলাম। একদমই, এখনই আপনার কাছে চলে আসবো। নাহিদ আপনার কাছে এখনই চলে আসবো, নাহিদা আপুর কাছ থেকে আপনার কাছে আসবো। নাহিদা আপু, আপনি একটু বলে নিন, তারপরে হাসিনা আপুর কাছে আসবো। ও আচ্ছা আচ্ছা, জি sorry। জি জি, নাহিদা আপু, জি। আসসালামু আলাইকুম আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে বৈষম্যটা আসলে আমাদের ঘরে বাইরে সব জায়গায় আসলে এখন, মানে সেটা বর্ণ বৈষম্য বলেন, লিঙ্গ বৈষম্য। এবং আরেকটা জিনিস আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, যেটা পরিবারে হয়, একটা বাচ্চা যখন আপনার যখন স্পেশাল বেবি, বিশেষ করে স্পেশাল বেবির ব্যাপারে দেখি আমি ফ্যামিলির অনেকেই সেটা বৈষম্য করে। দেখা গেলো যে সেটা আমার নিজেও দেখেছি আমাদের পরিচিত জনের কাছে, যে স্পেশাল হয়তো ফ্যামিলি সবাই খুব শিক্ষিত, খুব এডুকেটেড, কিন্তু ওখানে একজন স্পেশাল বেবি আছে, কিন্তু একে কিন্তু কেউ কিন্তু যত্ন করে না বা কোথাও নিতে চায় না, তাকে ফেস করতে লজ্জা পায় সবাই। এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগে না। তো দেখলাম যে এই জিনিসটা, যে এই যে একটা স্পেশাল চাইল্ডের যে এটা ওকে নিয়ে যে বৈষম্যটা হয়, এটা কিন্তু ভালো লাগে না আমার।
এটা উচিত না। এটা খুবই কষ্টদায়ক একটা বিষয় আপনি তুলে ধরলেন। এই বিষয়টা নিয়ে আসলে কথাও বলতে খারাপ লাগে, কারণ যারা স্পেশাল তাদেরকে আমরা স্পেশাল কেন বলি, কারণ তারা ভীষণ বিশেষ আমাদের কাছে, এবং তারা যে কত বড় সম্ভাবনাময়, তারা কিন্তু এখন কাজের মাধ্যমে, নিজের বুদ্ধির মাধ্যমে পুরো পৃথিবীকে যে আলাদাভাবে তারা দেখে, এটা কিন্তু প্রমাণিত। তাই তারা সমাজের বোঝা হিসেবে আসলে কখনোই ছিল বলে আমার মনে হয় না, বরং তারা একটু বিশেষ বলেই তাদের প্রতি হয়তো একটা বিশেষ অ্যাটেনশন বা মনোযোগ দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু তার বদলে তারা দেখা যায় বৈষম্যের শিকার হয়। সেটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা, যেটা এভাবে বললেন। সেই বিষয়টা আসবো, তার আগে একটু হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, এই বিষয়টা একটু আসি আপনার কাছে। হাসিনা আপু। আসসালামু আলাইকুম আপু, শুভ জি। সন্ধ্যা সবাইকে, অনেকদিন পর। একদম। যাই হোক, প্রথম কথাই হচ্ছে আপু, এই নেক্সাস টেলিভিশন আর নেক্সাস লেডিস ক্লাব তো বিশাল বড় একটা প্ল্যাটফর্ম নারীদের আর পুরুষদের মধ্যে বৈষম্য দূর করার। এটা মনে হইলে মনে হচ্ছে আমার খুব হাসি পাচ্ছে যে জি। দারুণ একটা প্ল্যাটফর্ম, যেখানে বসেও মানুষ অন্তত একটা কথা হলো জানতে পারে, বুঝতে পারে যে বৈষম্য বিষয়টা কি হচ্ছে, আসলে এটি কি করা উচিত, কি করা উচিত না, এবং আমরা কতটুকু বৈষম্য করি সব ব্যাপারে। তবে নেক্সাস টেলিভিশনের সব যত কর্তৃপক্ষ আছে সবাই যথেষ্ট, আমার মনে হয় না কোনো বৈষম্য করে, কারণ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ওরা খুলে দিচ্ছে নারীদের জন্য, সেজন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর বৈষম্য জিনিসটা না আসলে আমরা ঘর থেকেই তৈরি করি, বাবা মাই তৈরি করে দেয়, এবং আমি আবার আমার মার কাছ থেকে পেয়েছি, দেখা গেছে যে মা পেয়েছে তার মার কাছ থেকে, এইভাবে বৈষম্যটা চলে আসছে। তো এগুলা আসলে দূর হয়েছে, সবাই বলে যে অনেক দূর হয়ে গেছে, মেয়েদের অনেক এগিয়ে নিতে সাহায্য করে, কিন্তু তার মধ্যে দেখা গেছে এখনো তুমি খুঁজতে যাও, দেখতে যাও, গ্রামে মহল্লায় বা পাড়ায় অনেক ভালো ভালো ফ্যামিলি তো এত প্রতিভা বা এত কিছু সে জানে, করতে পারে, কিন্তু দেখা গেছে বিয়ের পর সেটা একদম অটোমেটিক থেমে যায় পরিবেশ পরিস্থিতির কারণে। আর ওরকম দেখলে তো আমার মেজাজ খুব খারাপ হয়ে যায় যে এত সুন্দর মানুষটা এত সুন্দর কাজ জানে, তারে কেন সুযোগ দেওয়া হচ্ছে না এটা করার জন্য। দেওয়া উচিত, কিন্তু কোনো প্রবলেম থাকলে সেটাও তাকে বুঝিয়ে বলা উচিত। আবার হচ্ছে তাকে সহযোগিতা করলেই কিন্তু তোমার শুধু তারই কিন্তু কোনো উপকার হচ্ছে না, বা তারই শুধু গর্ববোধ হচ্ছে না কিন্তু, বা তারই কিন্তু শুধু পরিচয় হচ্ছে না, ফুল ফ্যামিলির, ফুল পরিবারের, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, বাবা মা, সবার মধ্যে কিন্তু ওই প্রতিভাটা, সবাই কিন্তু ওটা সম্মানবোধ পাচ্ছে বা ওটার ফলটা পাচ্ছে। তাহলে কেন সমস্যা আমাদের এটা এগিয়ে নিতে বা সহযোগিতা করতে? এটা আসলে আরো দূর করা উচিত, এবং আরো সবার সহযোগিতা করা উচিত, বিশেষ করে নারীদের, রুমের মধ্যে, বাড়ার মধ্যে, বাসার মধ্যে। অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপু। আপু। এরই মধ্যে রুবিনা আপু যুক্ত হয়েছেন, যিনি ক্যামেরা অন করেননি, একটু ক্যামেরা অন করে বসবেন। সোনিয়া আপু যুক্ত হয়েছেন। আমি একটু স্টুডিওতে আড্ডা দিয়ে আবার জুমের আড্ডায় চলে আসবো। আমরা এই পর্যায়ে নীলিমা আপুর কাছে যদি আরেকবার আসি, এবং একটা বৈষম্যের কথা একজন আপু তুলে ধরলেন, যে বিশেষ বাচ্চাদের প্রতি যে একটা বৈষম্য থাকে, বা তারা দেখা যায় যে তাদেরকে কেন যেন বোঝা হিসেবে ট্রিট করা হচ্ছে, যে তারা যেন সেভাবে কিছু প্রোভাইড করতে পারছেন না আমাদেরকে, এরকম একটা বিষয় তাদের প্রতি থাকে। এবং এই বিষয়টা আপনি খেয়াল করেছেন কিংবা কোনভাবে উপলব্ধি এসেছে আপনার এই বিষয়ে? ধন্যবাদ। এই বিষয়টা খুবই সেনসিটিভ, এটা আমাদের সবারই জানা উচিত। স্পেশাল কেন তারা? তা আমি মনে করি সৃষ্টিকর্তা ওই শিশুটাকে স্পেশাল এই জন্য করেছেন, সেই বাবা মার জন্য সেটা স্পেশাল গিফট পাঠিয়েছেন। হয়তো একটা ধৈর্যের পরীক্ষা হয় লাইফ লং, সেই ধৈর্যের পরীক্ষার যে ফলটা সেটা অবশ্যই সৃষ্টিকর্তা তাকে দিবেন। তো প্রথমে সেই বাবা মার প্রতি আমার সম্মান, যে বাবা মা এই ধৈর্য ধারণ করে সেই স্পেশাল শিশুটাকে বড় করছে। এবং তাদের জন্য আমি চাইবো বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা সরকারিভাবে সব জায়গায় যেন তাদেরকে ইকুয়াল অ্যাক্সেসটা দেওয়া হয় সেই শিশুদের জন্য, যেন তারা শিক্ষিত হয়ে কোনো একটা স্কিল নিশ্চয়ই তার মাঝে আছে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে, যেন সে নিজে একজন সক্ষম ব্যক্তি হতে পারে। যখন আমাদের আশেপাশের পরিবেশ, আমাদের নেইবারিং এরিয়া সবাই যখন এটাকে সহজভাবে নেবে, যে এই শিশুটাকে যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি, সেই পরিবারটাকে সহযোগিতা করি, তাহলে ওই শিশুটাকে সে ভিন্ন চোখে দেখবে না। আমার শিশুর মতো তাকে আমি পাশে বসতে দেব এবং একইভাবে তার সাথে আচরণ করব। হ্যাঁ, এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কিন্তু এটাকে অবশ্যই পজিটিভলি আমাদের সবার নিতে হবে। একদম একদম তাই। আপুর কাছেও আসবো, আনিক আপুর কাছে বিরতি থেকে এসে। আর এদিকে সোনিয়া আপু যুক্ত হয়েছেন, তার কাছেও একটু যাবার আগে শুনে যাই, আজকে যেহেতু বৈষম্য যাতে না হয় সেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, বৈষম্যের কোন অংশটা আসলে আপনাকে ভাবায়, এবং সেটা নিয়ে একটু কথা যদি বলতেন সোনিয়া আপু। শুভ সন্ধ্যা, অহনা কেমন আছো?
ভালো আছি, ভালো। অ্যাকচুয়ালি এটা খুব মানে সেনসিটিভ একটা মানে ইস্যু অথবা বিষয় সমাজে, যে আমরা বললো যে আপু স্পেশাল যে চাইল্ডগুলি তাদেরকে অ্যাকচুয়ালি আমরা সমাজে যেমন আমাদের মানে বড় বড় স্কুলগুলিতে ভালো স্কুলগুলিতে ওদের কিন্তু অ্যাডমিশন নেয় না, এবং যারা মানে যারা গার্ডিয়ান আছে, হ্যাঁ আমরা তারাও কিন্তু আমরা তাদেরকে একদম ঘর বন্দি করে রাখতে চাই সমাজের ভয়ে, যে আমার বেবি এরকম একটি স্পেশাল চাইল্ড, আমরা আসলে সমাজের সবার সামনে তাকে নিয়ে যাব না। এই ব্যাপারটা আমাকে খুব নাড়া দেয়। যেমন আমার একটা কাজিন সিস্টার আছে, ওরা 2 বোন 1 ভাই, ভাইটা বিডিআরে চাকরি করে, একটা বোনও মানে মোটামুটি ভালোই শিক্ষিত, কিন্তু ওই কাজিনটাকে ঘর থেকে বের করে দিচ্ছে না এবং ওকে কোনো কিছুই করতে দিচ্ছে না। মানে ও এতটা স্পেশাল মানে চাইল্ড না যে ওকে মানে বাসা থেকে বের করলে মানে মানুষ আমাদেরকে মন্দ বলবে, এরকমটাও না। আমি আমার চাচিকে সবসময় বলতাম যে ওকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেন। ও শুধু কি মানে ও হাঁটতে পারে, চলতে পারে, শুধু একটু ব্রেনে একটু সমস্যা, যে মানে বুদ্ধি প্রতিবন্ধী যেটাকে বলে, হ্যাঁ স্পেশাল ওরকম। কিন্তু তারা মানে এই যে আমাদের মানে বংশ পরিচয় এইসব নিয়ে চিন্তা করতে করতে মানে ওকে না ঘরেই রেখে দিল সব সময়, এবং এখন না সে অনেক বড় হয়েছে, হ্যাঁ মানে এবং তার বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এবং তাকে না বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা তাদের মাথায় নেই, সারা জীবন বাসায় রেখে দিবে এরকম টেন্ডেন্সি। কিন্তু এটা আমাকে খুব মানে মাঝে মাঝে না আমরা কাজিনরা বসে ওর নিয়ে কথা বলি এবং বলি যে এটা আসলে আমার চাচি যেই হোক না কেন সে অনেক মানে খারাপ একটা দিক, এটা আমার কাছে অনেক খারাপ লাগে মাঝে মাঝে। একেবারে, এবং এটা আসলে সমাজের উচিত না, আমাদের উচিত এটা নিয়ে আসলে নেড়ে চড়ে বসা। একেবারেই তাই, এবং একটা সম্ভাবনাময় একটি প্রাণ, এবং সেটাকে আমার মনে হয় যে অপচয় করা হলো। এমনই একটা ঘটনা এখানে ঘটেছে যেটা একেবারেই কাম্য নয়, এবং যারা দেখছেন এই বিষয়ে যে অনেকের পরিবারেই এই ধরনের বাচ্চা থাকতে পারে, এবং তাদেরকে যদি আপনারা সমান সুযোগ দেন এবং যথেষ্ট সুযোগ করে দেন, তাদেরকে যদি ফ্লারিশ করার সুযোগ দেওয়া হয়, তারা আসলে আপনার জন্য একজন নর্মাল বাচ্চা যাকে বলছেন, যাকে আপনারা সাধারণ মনে করেন, তার থেকেও বেশি ভালো কিছু হতে পারে। শুধু তার একটু সুযোগের প্রয়োজন আছে। তাই অবশ্যই যে কোনো বিশেষ বাচ্চাকে বিশেষভাবে যদি আপনারা ট্রিট করতে পারেন, হয়তো আউটকামটাও বিশেষই আসবে। সেই কথার রেশ ধরেই একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে আরও গল্প হবে, সাথেই থাকুন। বৈষম্য কোথায় নেই, ঘরে বাইরে সবখানে সমাজে বৈষম্য যেন একটি ব্যাধির মতো ছড়িয়ে থাকে। দেখা যায় যে খুব মেজর কিছু বৈষম্য, যেমন আগে নারী অধিকার নিশ্চিত করা নিয়ে একটা বড় বৈষম্য ছিল, নারীরা ছিল ঘরের আড়ালে। সেই সময়টা থেকে বেরিয়ে এসে নারীরা যখন কাজ করতে আসলেন, মাঠে অঙ্গনে কাজ করছেন, ঠিক সেই সময় এসে আরও নতুন রকম যেন বৈষম্যের উত্তরণ হলো, এবং নতুন নতুন বৈষম্য যেন প্রতিদিনই বেড়ে যাচ্ছে। যেমন দেখা যায় যে বুদ্ধিমত্তার দিক থেকে যেমন একটা বৈষম্য, শক্তির দিক থেকে বৈষম্য, শ্রেণীর দিক থেকে বৈষম্য, সাথে দেখা যায় যে আমাদের পরিচয়ও কিন্তু নানান রকম বৈষম্য বহন করে এগিয়ে যাচ্ছে। তো সেইগুলো, এই ব্যাধিটা থেকে বেরিয়ে আসার একটা সূক্ষ্ম চেষ্টাই হলো লেডিস ক্লাবের এই আড্ডাটি, এবং সেখানে আমরা বৈষম্যকে না বলতে চাই। এবং আমরা আসতে চাই আনিকা আপুর কাছে, এবং আসতে চাই যে বৈষম্যের অনেকগুলো ধাপ আছে এবং অনেক রকম স্টেজে গিয়ে আমরা দেখা যায় যে এটা ফেস করি। আপনার কি আর কোনো টার্ম মনে আছে কিনা যে এরকম নানান ক্ষেত্রেও কিন্তু বৈষম্য ঘটে, যেগুলো নিয়ে আমরা কথা বললে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব? ধন্যবাদ। এটা আসলে আমাদের নিজেরা যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা সচেতন হব, এবং আমার সচেতনতার মাধ্যমে আমার ফ্যামিলিটাকে আমি সচেতন করতে পারবো, এবং সেটা গিয়ে ইভেনচুয়ালি এফেক্ট পড়বে আমার সমাজে, তো ততক্ষণ পর্যন্ত আসলে আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। প্রথমে আমার নিজেকে সচেতন হতে হবে, এটা হলো এক। আর হলো আমাদের এই বৈষম্যটা এত বেশি আসলে গোড়ায়, আমরা যখন প্রফেশনাল লাইফে হোক, সাকসেসদের দিক থেকে হোক, একটা সময় এসে পড়ে যে খুব ভালো ফ্রেন্ড, কিন্তু কে কোথায় আসলে এখন আছে, কে কোন স্ট্যাটাস এখন বিলং করছে, সেখানেও তো আসলে বৈষম্য, সেভাবে বুঝে তার সাথে কথা বলা হয়, তাই না? তো সেটাকেও তো আসলে আমরা বৈষম্যের কাতারেই ফেলি। তো আমাকে নিজে আগে বিকশিত হতে হবে, আমি আসলে সেই বৈষম্যটা করতে চাই কিনা, সেটাকে আমি অ্যাকসেপ্ট করি কিনা, সেটাকে আমি প্রমোট করব কিনা। এরপরে আমি সেটাকে যদি মনে করি যে না আমি সেটা করব না, আমি সেটা আমার ফ্যামিলিকে শেখাবো, আমার বাচ্চাকে শেখাবো, আমার ছেলেকে শেখাবো, মেয়েকে শেখাবো, এবং আমি নিজেই বৈষম্য করব না। তারপর সেটা আসলে আস্তে আস্তে সেটাকে আমরা সোসাইটিতে নিয়ে যেতে পারবো, কারণ সোসাইটি তো হচ্ছে কতগুলো পরিবারের সমষ্টি, আর তো কিছু না।
তো আমাকে নিজেকে সচেতন হতে হবে, সাথে আমার ফ্যামিলিকেও সচেতন করতে হবে। এছাড়া আসলে ওই রাষ্ট্র করবে, কিছু অর্গানাইজেশন করবে, এটা দিয়ে আসলে এই ভেতরের এই গোড়ার এই বৈষম্য আসলে কখনোই ঠিক হবে না। এবং যখনই আমরা বলি, যে মিষ্টি আপু একটা কথা বললেন, যে যখনই আমরা বলি বৈষম্যের কথা, আমাদের খুব ফ্রিকোয়েন্ট মাথায় এসে পড়ে নারী আর পুরুষের বৈষম্য, এবং সেখানেও আমাদের মনে হয় যে অলওয়েজ নারীটাই হচ্ছে সবচাইতে বেশি নিগৃহীত হচ্ছে। এটা আসলে না। অনেক ছেলেরা বলতে পারতেছে না, কিন্তু তাদেরও আসলে বৈষম্যের শিকার হচ্ছে। সেই দিকেও আসলে ফোকাস করা উচিত, সেটা নিয়েও আসলে কথা বলা উচিত। ইভেন সেটা নিয়েও কিন্তু কথা হয় না, নারীদেরটা নিয়ে তাও হয়। কথা হয় না, কারণ দেখা যায় কি যে কথা না হওয়ার কারণে হয়তো সেটা পুরুষদের জন্য আরো কঠিন হয়ে যায়, এবং তারা দেখা যাচ্ছে যে একে তো তাদের পুরুষ মন থেকে তারা খুব বেশি হয়তো অনেকে এক্সপ্রেসিভ হয় না, কারণ এটা খুব সহজাত না। তার উপর দেখা যায় যে একটা প্রচলিত ব্যাপার আছে, ছেলেরা খুব একটা কাঁদতে জানেন না, বা কাঁদলে তুমি মেয়েদের মতো করছো কেন, এই ধরনের একটা প্রবণতা বলা হয়। তো দেখা যায় কি যে ইমোশনাল হওয়ার সুযোগ আসলে ছেলেদের খুব কম। তো সেই জায়গাটা তো আমার মনে হয় যে তাদেরকে নিয়ে একটু কথা বলা উচিত, যে তাদের এই যে ছেলেদেরকে যে আমরা কাঁদতে বারণ করি, বা যারা কাঁদে তাদেরকে যে আমরা বলি যে না, ও খুব ছ্যান করে মেয়েদের মতো আচরণ করে, এই কথাটাকে এভাবে না বলার সুযোগ তৈরি করা যায় কিনা, যদি নীলিমা আপু বলতেন যে আসলে এই প্রবণতাটা আমাদের মধ্যে কেন, যে ছেলেরা কাঁদতে পারবে না। আমি একটু নিজের ব্যক্তিগত কথাই বলি। আমি মাকে বলতাম যে মা, তোমার কিন্তু একটা ছেলে, তুমি একটু ভালো শাশুড়ি হয়ে দেখাও, আর 8-10টা শাশুড়ির মতো হও না, তুমি একটু স্পেশাল কিছু এক্সাম্পল সেট করো। বা আমি নিজেকেও বলি আমি একটা খুব ভালো শাশুড়ি হব, যেন ওই লিগেসিটা না থাকে যে আমার শাশুড়ি আমাকে টর্চার করেছে বলে আমাকে আমার ছেলে বউকে টর্চার করতে হবে, এইটা থেকে বের হয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমি আমার ছেলেকে, বা প্রতিটা মায়ের উচিত তার ছেলেকে শেখানো যে তুমি যে মেয়েটাকে আনবে তাকে তুমি সম্মান দিয়ে রাখবে তোমার কাছে। তুমি তোমার মা এবং বোনকে যতটা সম্মান করো, তার দায়িত্ব তুমি নিয়ে তাকে সম্মান করবে, এবং তোমার ইমোশনগুলো তুমি অবশ্যই প্রকাশ করবে। তুমি একজন হিউম্যান বিইং, তোমার ইমোশন তোমাকে এক্সপ্রেস করতে হবে, সেটা কেঁদে হোক বা হেসে হোক। সবসময় তুমি ছেলে দেখে তোমাকে রিজিড থাকতে হবে, বা বাড়ির মেল মেম্বার সে তার ইমোশন এক্সপ্রেস করতে পারবে না, বিষয়টা যেন এরকম না হয়। ওটাই একদম শুরুটা হয়তো এই ভিত্তি থেকে খুঁটি স্থাপন করার মতো হতে হবে, কারণ আমরা বাইরে এসে আরেকজনের ছেলেকে বলতে পারি না যে তুমি আসলে এমন কেন ব্যবহার করছো, অথচ আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই দেখা যায় যে সেই অভ্যেসটাই হয়তো শুরু হয়নি, তাই না? সেটা দেখা যায়, যেমন মা বলছে তুমি থাকো, ঘরে বসে থাকো, আমি এই কাজটা করে দিচ্ছি। ছেলে কি দেখছে যে আমার বাবা ওই কাজটা করে এবং আমার মা মুছছে সবকিছু, আমার মা ঘর পরিষ্কার করছে, অফিস থেকে এসে আমার মা রান্না করে দিচ্ছে, অথচ সে ছেলে হিসেবে সেটাই দেখছে যে এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ, এবং এটা আমরা এত সহজভাবে মেনে নিয়ে কাজটা করি যে এটা হয়তো কেউ জানতেই পারে না, অনেক ছেলেরা হয়তো বোঝেই না যে না, এটা আসলে সবার কাজ। তো সেই ক্ষেত্রে আপুর ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা আছে কিনা আনিকা আপু? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে আমার বাবার কথা যদি আমি বলি, আমার মা হচ্ছে খুবই স্টুডিয়াস টাইপের একজন মহিলা ছিলেন, এবং উনি পড়ালেখা করতেও খুব পছন্দ করেন, এবং উনি শিক্ষকতার পেশাতে ছিলেন। আমার মার যখন বিয়ে হয়, আমার মা কোনো ধরনের রান্নাঘরে যাওয়া ওই ধরনের কোনো নলেজই তার খুব কমই ছিলেন, কারণ উনি হচ্ছে পড়ালেখা নিয়েই থাকতেন। উনি গান গাইতে ভালোবাসতেন, উনি বাফাতে ক্লাস করতেন, উনি ওখান থেকে গান শিখেছেন। তো আমার বাবার কাছে আমার মা রান্না শিখেছে। সো এই যে, এবং আমার ভাই, আমার একটাই ভাই, এবং সে বিয়ে করেছে, সে তার ওয়াইফকে সব কিছুতে সাহায্য করে, সব কিছু বলতে সব কিছুই, কিচেন থেকে শুরু করে মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে এভরিথিং, বা ফ্যামিলি মেনটেনেন্স থেকে শুরু করে এভরিথিং। সো এই সাপোর্টটা আসলে না বলে শেখানো যায় না, এটা দেখে দেখে আসলে বাচ্চারা শেখে। যে জিনিসটা আমার বাবাকে দেখে আমার ভাই শিখেছে, সেই জিনিসটা ইভেনচুয়ালি আমার ভাইকে দেখে তার বাচ্চারা শিখবে। বা আমার ছেলেকে যেমন আমি নিজেই শিখাই, আমার একটা ছেলে আছে 4.5 বছরের, তাকে যেমন আমি শিখাই, আমার সাথে ও নিজেই দাঁড়িয়ে, যেমন আমি যখন রান্না করি ও আমার সাথে থাকে, ওকে কিছু কাজ দিই, ও খুব মন স্বাচ্ছন্দ্য নিয়ে সে কাজটা করে। তো এবং সে কাজ করতে চায়, ওকে সেই কাজের ফ্লোরটা দেয়া। এখন থেকে যদি আমি বলি যে না তুমি করো না, যেটা ওর জন্য সেফ, যেটা সে করতে পারবে অবশ্যই সেটা আমি বুঝি। তো সে এই ছোট ছোট স্টেপগুলো নিলে না, এটা যখন ও বড় হবে,
এই অভ্যাসটা তার থেকে যাবে যে এই কাজটা তো আসলে নারী পুরুষ বলতে কোনো কথা না, এই কাজটা আমার, এই কাজটা আমাকে করতে হবে, সংসারটা আসলে আমার, সংসারটা দুইজনের, এই ফ্যামিলিটা সবার। যখন আমরা বুঝবো এই ফ্যামিলি আমাদের সবার, তখন ওই বিভেদটা আসলে আসবেই না। একেবারে সেই কথার সাথে সাথে একেবারে শেষ দিকে চলে এসেছি। দুজনকেই অনেক ধন্যবাদ জানাতে চাই, নিজেদের সুন্দর ভাবনাগুলো আমাদেরকে শেয়ার করলেন, একদম আলোকিত হয়ে গেল আমাদের লেডিস ক্লাবের অঙ্গন। দুজনকে ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে কথা বলার ফ্লোর করে দিয়েছেন, এর জন্য আপনাকে এবং নেক্সাস টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আমিও অবশ্যই ইকো করব, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর বিং এ ভেরি গুড হোস্ট। আর নেক্সাস টিভিকে ধন্যবাদ, লেডিস ক্লাবের মতো একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন যেখানে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি এবং বাকিরা শুনে তারাও হয়তো উদ্বুদ্ধ হবে। ধন্যবাদ সবাই, অনেক ধন্যবাদ। আমাদের দর্শক বন্ধু যারা আমাদেরকে টেলিভিশনে দেখছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও, সেখানেও সবাইকে জানাতে চাই যে আমরা যখনই সামাজিক কোনো ব্যাধি আসে সেটা রাষ্ট্রের উপর দিয়ে দিতে চাই, কিন্তু এটা ভুলে যাই রাষ্ট্র একটি প্রশাসনিক কাঠামো তৈরি করে দিতে পারে, কোনো অন্যায়ের জন্য একটা শাস্তি নির্ধারণ করে দিতে পারে, তবে শুরুটা হতে হয় হয়তো নিজে থেকেই। একজন একজন করেই দেশের মানুষ কিন্তু 18 কোটিরও ঊর্ধ্বের মানুষ, এবং এতগুলো মানুষ যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে পরিবর্তনের শুরুটা করেন, তাহলে রাষ্ট্রের জন্য খুব সুন্দর হয়ে যায় যে একটি পুরো দেশ সুন্দরভাবে গড়ে তুলবে। তো সেই ক্ষেত্রে বৈষম্যের জায়গাটা, বৈষম্যকে না বলার শুরুটা যাতে আমাদের কাছ থেকে হয়, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছে আজকে এখানে।